তো ঘটনাটি ঘটে, তিনি একদম নির্দিষ্ট গ্রামের নাম দিয়েছেন, আমি সেগুলো শেয়ার করবো না আপনাদের কাছে। দিনাজপুর জেলার কোনো একটি জায়গার, মানে যেই জায়গাটার নাম তিনি লিখেছেন, কিন্তু আমি সেটা আপনাদের সাথে শেয়ার করবো না, অ্যাজ অদ্ভুত হইতে আমরা এক্স্যাক্ট লোকেশন কখনো শেয়ার করি না। তো যাই হোক, এটি হচ্ছে সোহেল সাহেবের ঘটনা। সোহেল সাহেব পেশায় একজন সিকিউরিটি গার্ড। তিনি সিকিউরিটি জব করতেন। তাদের অঞ্চলের বিভিন্ন পজিশনে তার কাজ থাকতো এবং তিনি সেসব জায়গায় তার অ্যাকচুয়ালি ডিউটি থাকতো এবং তিনি সেসব জায়গায় কাজ করতেন। অ্যান্ড বেসিক্যালি তাকে নাইট শিফট বেশি করতে হতো। আর সোহেল সাহেবের আসলে একটু অর্থবিত্তের প্রয়োজন ছিল, সে সময় তার অর্থনৈতিক একটু ক্রাইসিস যাচ্ছিল, তিনি তাই নাইট শিফটগুলো করতেন যাতে করে ইনকামটা একটু বেশি পাওয়া যায়। তো এখানে সোহেল সাহেব কিন্তু বেশ অ্যাডভেঞ্চারাস একটা সময়ের মাঝে বসবাস করতেন। তিনি বলেছেন রাতে যখন তিনি কাজ করতেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অ্যাটমসফিয়ার তিনি দেখেছেন এবং রাত আসলেই রহস্যময়। এটা সোহেল সাহেব নাকি বলেছেন যে যারা রাতের এই ভাইবটা পেতে চান তারা অবশ্যই রাত জেগে বিভিন্ন জায়গায় যদি সময় কাটান তাহলে কিন্তু অনেক রকম ভাইব পাবেন, যেটা সোহেল সাহেব কাইন্ড অফ এনজয় করতেন। এটা কিন্তু সত্যি কথা, আমি নিজেও আপনাদেরকে বলবো। এটা আমি কাহিনী শুরু করার আগে কিছুটা আমি এই ব্যাপারগুলো শেয়ার করে নিতে চাই। আমি যখন নাকি রেডিওতে কাহিনী শেয়ার করতে যেতাম, আপনারা অনেকেই জানেন, তখন গভীর রাতে যাওয়া লাগতো এবং সেখানে গিয়ে কাহিনী শেয়ার করার পর যখন চলে আসতাম তখন কিন্তু অনেক রাত হয়ে যেত এবং আমি বেশিরভাগ সময় আমাকে যে ভেহিকেল প্রোভাইড করা হতো সেটাতে আসতাম না, আমি আসতাম আমার মোটর বাইকে করে এবং আমি রাতটাকে খুব এনজয় করতাম। এর মাঝে এমন সময় গেছে বৃষ্টি হয়েছে, চারিদিক বৃষ্টিতে ছেয়ে গেছে, ঝিরিঝিরি বৃষ্টি, রাস্তা একেবারে ফাঁকা এবং আমি শখ করে কোনো গলির ভেতর দিয়ে ঢুকে আসছি এবং অন্যরকম লেগেছে এবং অন্যরকম একটা ভৌতিক ভাইব কিন্তু পাওয়া যেত। আবার অনেক সময় সেখানকার সেই রেডিওর গাড়িতে করেও বিভিন্ন জায়গায় মানে আসার সময় আসতাম, তখন অনেক জায়গায় মাঝে মাঝে কাউকে ড্রপ করতো, তখন সেই জায়গাগুলো দিয়ে যখন যেতাম সেখানকারও নতুন ভাইব দেখতাম। তো এই কারণে সোহেল সাহেবের যে কথাটা এটার সাথে আমি সম্পূর্ণ একমত এবং তিনি বিভিন্ন জায়গায় যখন কাজ করতেন বিভিন্ন রকমের ভাইব পেতেন, তার কাছে অন্যরকম লাগতো, রহস্যময় লাগতো। তো যাই হোক, রাতের ব্যাপারটা তার বেশ পছন্দই ছিল। তো আর্থিক টানাপোড়েনের কারণে তিনি খুঁজছেন যে তার যাতে আরেকটু ভালো পেমেন্টের কোনো জব যদি পেতেন, সিকিউরিটি হতে তার কোনো সমস্যা নেই, ভালো মতন তিনি একজন খুব নিষ্ঠাবান মানুষ, তিনি খুব মানে একজন খুব নিষ্ঠাবান মানে ন্যায় পরায়ণ মানুষ ছিলেন তিনি। তো সুতরাং সিকিউরিটি হিসাবে তিনি একদম এক্স্যাক্ট একজন মানুষ এবং তিনি জান যে অন্য কারো এনভায়রনমেন্ট সিকিউর করে যদি আরও বেশি তিনি কিছু পেমেন্ট পান সেটাতে তিনি খুশি হতেন। তো এটা বলার পিছনে কারণ হচ্ছে যে তিনি খুঁজছেন। তো এরকম সময় তার কাছে একটা অফার আসে, তার এলাকা থেকে প্রায় 12 থেকে 15 কিলোমিটার দূরে একটা জায়গায়, সেখানকার একটা নেইবারহুডে একটা কবরস্থান আছে এবং কবরস্থানটা বেশ বড় বলতে প্রায় বলতে গেলে প্রায় হাফ এ স্কোয়ার কিলোমিটার জায়গা জুড়ে সেই কবরস্থানটা বেশ বড় এবং সেখানে মানুষজন সেখানে একটা বদনাম হয়ে গেছে সেখান থেকে নাকি মানুষ লাশ চুরি হতো। এখন বিভিন্ন রকমের অপরাধী থাকে, এটা সোহেল সাহেব নিজেই বলেছেন যে ওখানে বিভিন্ন রকম অপরাধী হয়তো আসতো, কারণ যারা লাশ চুরি করতো তারা বিভিন্ন পারপাসে চুরি করে, অনেক আছে কঙ্কাল চুরি করে, ইত্যাদি ইত্যাদি ঘটে। তো এরকম একটা ব্যাপার ঘটতো। তো সেখানকার কমিউনিটির মানুষরা যারা সেখানে থাকতো তারা ডিসাইড করে যে আমরা এখানে একজন সিকিউরিটি অ্যাসাইন করব, যদিও কবরস্থান তারপরেও তাদের যেহেতু নিজস্ব মানুষজন ওখানে দাফন করা হয়, এছাড়াও মানে ওখানে আরও লাশও দাফন করা হয়, এর মাঝে তাদের নিজস্ব মানুষও দাফন করা হয়। তো তারা কমিউনিটির মানুষ সিদ্ধান্ত নেয় যে আমরা একটা এখানে সিকিউরিটি গার্ড অ্যাসাইন করব। তো এই কারণে তারা একটা মানুষ খুঁজছিল। তো এই সোহেল সাহেব এই খবরটা পান আর কি সেখানকার মানুষের কাছ থেকে, মানে বিভিন্ন জায়গায় যেহেতু জবের কথা বলে রাখছিল তিনি, এর মাঝে তিনি শুনতে পান যে ওই জায়গায় লোক লাগবে। তো সেখানকার সেই কমিউনিটির সাথে তিনি দেখা করেন এবং তিনি ইন্টারভিউ দেন। তো তারা সোহেল সাহেবকে বেশ পছন্দ করেন, তার সব কিছু কথাবার্তা শুনে তার রেকর্ড দেখে তাকে লাইক করেন। তারা বলে আচ্ছা ঠিক আছে, আপনার জব হয়ে গেছে, আপনি জয়েন করেন 1 তারিখ থেকে। তো সোহেল সাহেব সেইভাবেই প্রিপেয়ার্ড হয়ে তিনি একদিন চলে আসেন। তো তাকে মূল শর্ত হচ্ছে ওখানে থাকতে হবে। তো তার থাকার জন্য তারা কিন্তু একটা ঘর প্রোভাইড করছে। জিনিসটা হচ্ছে এরকম, এই যে কবরস্থানটা প্রায় হাফ এ স্কোয়ার কিলোমিটার জুড়ে বেশ একটা কবরস্থান, সেটা এই পাশে বাউন্ডারি মানে তিনও পাশে বাউন্ডারি দেওয়া, আর এই পাশটায় মানে কবরস্থানের সামনে একটা খাল আছে, আর খালের অপোজিট সাইডেও বেশ খানিকটা জায়গা ওই কমিউনিটির জায়গা এবং সেখানে একটা ঘর,
এই ঘরটাই হচ্ছে ওখানে কেয়ারটেকারের থাকার জন্য তারা দিচ্ছে। এই ঘরটা আগে রাখা ছিল সম্ভবত, যেখানে মানে ডেড বডি মানে প্রিজার্ভ, মানে কবর দেওয়ার আগে সেখানে কাফন পরানো হতো, গোসল করানো হতো ইত্যাদি ইত্যাদি। তো ওইটাকে খালি করে তারা সোহেল সাহেবের থাকার জায়গা বানিয়েছে। তো সোহেল সাহেব প্রথম শুনে একটু ইতস্তত বোধ করেন, অস্বস্তি বোধ করেন যে এখানে থাকতে হবে, এটা কেমন মানে। তারপর তিনি মানিয়ে নেন, যেহেতু তিনি অ্যাডভেঞ্চারাস মানুষ, রাতে কাজ করেন, ভয়টা একটু কমই। তো তিনি ওখানেই তাকে গুছিয়ে সব পরিচ্ছন্ন করে দেওয়া হয়, বলে যে এখানেই আপনার থাকার ব্যবস্থা হবে। তো সোহেল সাহেবের কাছে একটু অস্বস্তি লাগলেও তিনি চলে আসেন, তার জিনিসপত্র নিয়ে যথাসময় সেখানে চলে আসেন। তো এসে তিনি দেখেন যে এই কবরস্থানটা বেশ শুনশান, মানে মানুষজন খুব একটা আসা যাওয়া করে না। দিনের বেলা তেমন কোনো কাজ নেই, ঘুমান দিনে, কারণ রাতে তার রেসপন্সিবিলিটি মানে ওখানে সজাগ থাকা, পাহারা দেওয়ার 8টাই মেন। তো দিনের বেলা তিনি দুপুরের পরে উঠে দেখতেন যে পাখি ডাকছে, হ্যাঁ পাখির ডাক আসছে, একঘেয়ে পাখির ডাক, এবং বেশ নীরব নিথর, চারিদিকে বাতাস বইতো। তিনি জানলা খুলে দেখতেন, তার জানালা খুললেই কবরস্থানটা দেখা যেত। তো এরকম পরিবেশে অনেকেই থাকতে চাইবেন না, ভয় পাবেন, কিন্তু সোহেল সাহেবের সাহস অনেক বেশি। তো তিনি ওই দুপুরবেলা ওখানে বসে তাকিয়ে থাকতেন, দেখতেন, হাঁটতেন। তারপর তিনি ঘুমিয়ে যেতেন আর কি। সন্ধ্যার দিকে তিনি একটু ঘুম দিতেন। ঘুম দিয়ে তার মূল কাজ ছিল তিনি 8টার দিকে বেরোতেন। তার সাথে একটা ফ্ল্যাশ লাইট নিতেন তিনি, একটা ফ্ল্যাশ লাইট, এবং তার হাতে একটা লাঠি নিয়ে, বাঁশি নিয়ে তিনি বেরোতেন। বেরিয়ে কবরস্থানে ঢুকে যেতেন। খালের উপরে একটা ছোট্ট পুল আছে, পুল পার হয়ে খালের চলে যেতেন কবরস্থানে, এবং গিয়ে পুরো কবরস্থানটাকে তিনি টহল দিতেন, মানে চারদিক দিয়ে ঘুরতেন, রাউন্ড মারতেন। রাউন্ড মেরে তিনি দেখতেন যে সব কিছু ঠিক আছে কিনা, এবং কোনো সাসপিশিয়াস অ্যাক্টিভিটিস থাকলে সেখানকার কমিউনিটির 2জন মানুষ ছিল, তারা একটু নেতা ধরনের সেখানকার, তাদেরকে জানানোর কথা ছিল যে কোনো সমস্যা হলে যাতে তিনি তাদেরকে জানান। এবং এই ঘটনা হচ্ছে 2003 সালের ঘটনা। তখন কিন্তু মোবাইল ফোন ফ্যাসিলিটি এত বেশি নাই, হ্যাঁ, মানে যে তিনি যে কল করবেন, যদিও তখন সেলফোন আসছে হয়তো, কিন্তু মানে এত বেশি এরকম র্যান্ডমলি সবার কাছে সেলফোন এরকম ছিল না। তো যাই হোক, তার কাজ ছিল যে ওই যে কমিউনিটির যে 2জন মানুষ, তাদের বাড়িও কাছাকাছি, ওখান থেকে যেয়ে তাদের সাথে যোগাযোগ করা। তো সোহেল সাহেব এই জিনিসটা মেনটেন করা শুরু করলেন। রাত 8টার সময় তিনি ওখানে বেরোতেন এবং তিনি একটা টহল দিতেন, চারিদিক ঘুরে হেঁটে আসতেন, এসে আবার কিছুক্ষণ ওয়েট করে আবার রাত 12টার দিকে তিনি বেরোতেন, বেরিয়েতে আরেকটা টহল দিতেন তিনি। আর এরপর তিনি তার ঘরের জানলা দিয়ে তাকিয়ে দেখতেন কোনো কিছু মানে অন্যরকম দেখা যায় কিনা, এরকম অবস্থা। তো এরকম বেশ কয়েকদিন চললো। সোহেল সাহেবও ইউজ টু হলেন জায়গাটার সাথে, এবং তার কাছে মনে হওয়া শুরু হলো যে এটা আরেকটা এনভায়রনমেন্ট। মানে আসলে উনি এতদিন কাজ করছেন বিভিন্ন বিল্ডিংয়ের নিচে, কোনো ব্যাংক প্রতিষ্ঠান, এইসব জায়গায়, হ্যাঁ, মানে বড় এই জায়গাগুলোতে, কিন্তু এই এখন যেখানে তার কাজটা পড়লো, এটা একটু মানে অন্যরকম। মানে তার কাছে মনে হতো যে রাতের বেলা কেমন জানি লাগতো। আর নিজের কাছে যখন মনে হতো যে আমি রুমটায় আছি, এখানে এক সময় লাশ গোসল করাতো, মানে কবরস্থানের পাশে, তার কাছে একটু অস্বস্তি লাগতো, ঘুমাইতেও অস্বস্তি লাগতো, এবং তিনি ঘুমায় উদ্ভট অনেক রকম স্বপ্ন দেখছেন সেখানে থেকে। যাই হোক, এগুলোর সাথে তিনি ইউজ টু করছেন, তিনি ইউজ টু হয়ে গেছেন। তো কয়েকদিন চলে গেছে এরকম। তো একদিন তার ওখানে একটা ডেড বডি নিয়ে আসা হলো। তো ডেড বডিটা তিনি শুনতেছেন যে এটা বেওয়ারিশ, মানে বডির কোনো লাশের কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। তো মানুষ আসলো, তো সোহেল সাহেবও গেছে সেখানে দেখতে। তো দেখলো যে সেই কাফন করে তাকে কবর দেওয়া হলো। ওখানে একটা গাছ ছিল, বড় একটা গাছ ছিল, আম গাছ, সেই আম গাছের নিচে কবর দেওয়া হলো সেটাকে। তো সোহেল সাহেবও ছিল, সেই জানাজার সময় জানাজা পড়ে হুজুর চলে গেল। তো এরপর তো একদম আবার কোনো কবর নাই ওই দিন, একদম নিশুতি নর্মাল সব। এক সময় সন্ধ্যা হয়ে গেল, মাগরিবের আজানের পরে আস্তে ধীরে সন্ধ্যা হয়ে গেল। তো সোহেল সাহেব মোটামুটি তার মতো ঘুমাইলেন। ঘুমানোর পরে এক সময় তিনি উঠলেন ঘুম থেকে, তখন এই 8টা সাড়ে 8টা বাজে এরকম সময়। তো উঠে তিনি জানলা খুলে দিলেন যথারীতি। জানলা খুলে তিনি তাকাচ্ছেন, তাকায় দেখলেন যে নর্মাল, ওরকম কিছু নাই, রাতের সেই ঝিঝি পোকার ডাক। আর সোহেল সাহেবের রুমে কিন্তু ইলেকট্রিসিটি ছিল না, কারণ এটা কবরস্থানের মধ্যে একটা রুম। তো এখানে তার জ্বালায় রাখা লাগতো সেখানকার হারিকেন, এবং তিনি হারিকেন জ্বালায় রাখছেন, এবং আসলে এটাতে তিনি বদারও হইতেন না, কারণ তিনি এগুলোর সাথে ইউজ টু। তো তিনি হারিকেন জ্বালা রেখে বসে দেখতেছেন কবরস্থানে সেই নিস্তব্ধতা, কোনোই নাই। তো একটু একঘেয়েও লাগতো, কারণ মানে মানুষ তো অন্য সামাজিক জীব, টেলিভিশন দেখে, বাইরে যায়, হাঁটে চলে, তো তার এরকম নাই। তো তিনি ওই দিন বেরোলেন, বের হয়ে হাঁটলেন, হেঁটে হেঁটে তিনি গেলেন সেই কবরস্থানের কাছে। সেই যে নতুন কবরটা হয়েছে, কোনো কারণে তার মনে হলো যে নতুন কবরটার কাছ থেকে একটু ঘুরে আসি। তো হেঁটে যাচ্ছেন, যে পুল পার হয়ে আস্তে আস্তে যাচ্ছেন, চারিদিকে কেমন জানি তার কাছে লাগতেছে কবরস্থানটা, এবং কেন জানি আজকে একটু ডিফারেন্ট মনে হচ্ছে তার কাছে। মনে হচ্ছে যে কবরস্থানটা একটু সরব বলতে মনে হচ্ছে যে এখানে মানে কোনো অন্য ধরনের একটা শব্দ আছে,
ঠিক তিনি বোঝাইতে পারবেন না, ভাষায় তার মনে হচ্ছে যে মানুষ ফিসফাস করতেছে এরকম একটা ব্যাপার। তো তার কাছে জানি কেমন একটু লাগলো, তো তিনি হেঁটে হেঁটে গেলেন নতুন কবরটা, আম গাছটা ওখান থেকে ঘুরলেন এবং মাটির একটা সোদা গন্ধ আসতেছে, হাতের ফ্ল্যাশ লাইট মারলেন কবরের উপর, ঠিক সেই কবরের উপর গিয়ে লাইটটা পড়লো, দেখলো মাটি উঁচা হয়ে আছে, ওরকম আশেপাশে আলো মারলেন। তো তিনি চিন্তা করলেন যে আসলে মানে এই জিনিসগুলা রাতের বেলা দেখতে কেমন লাগে, নিজের মতো ভাবতেছেন যে একটা মানুষকে কবর দিল, মানে এই জায়গাটাই আমি আসছি রাত্রেবেলা দেখতে, মানে আমার লাইফটাই বা কি বিচিত্র। এগুলো ভাবতে ভাবতে তিনি আবার চলে আসছেন, এসে তিনি রুমের মধ্যে এসে আর ঘুমাইতে পারলেন না, এইসব আকাশ পাতাল ভাবতে ভাবতে কিছুক্ষণ তিনি বসে চোখে তন্দ্রা লেগে আসছে। তো ঠিক 12টার দিকে তিনি আবার হাঁটতে যাবেন, তার চিন্তা, তো তিনি তাকালেন জানলা দিয়ে। তো এই সময় তিনি দেখলেন যে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে বাইরে। তো গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, সেই বৃষ্টির কারণে মানে একটু ঝাপসা ঝাপসা এনভায়রনমেন্ট, চারিপাশে জানলা দিয়ে ভালো দেখা যাচ্ছে না। তো তিনি একটা ছাতা ছিল, ছাতাটা নিলেন, নিয়ে তিনি বের হলেন, ছাতা হাতে লাঠি আর টর্চটা নিয়ে বের হয়ে হেঁটে যাচ্ছেন। তো এসে যখন পুলের কাছে আসছেন তিনি, তখন তিনি দেখতেছেন ওই যে মানে ওখানে আম গাছটা দেখা যাচ্ছে, যেখানে ওই কবরটা দেওয়া হয়েছিল আর কি, সে আম গাছটা। তো আম গাছের নিচে সাদা কি যেন একটা রাখা তার মনে হচ্ছে। তো তিনি তার টর্চ লাইট মারলেন, ফ্ল্যাশ লাইট আর কি যেটা। তো ফ্ল্যাশ লাইট মারার পরে ওই আলো কিন্তু যে পড়ছে গাছের মধ্যে, তারপর দেখলেন ফুট করে তার ফ্ল্যাশ লাইটের আলোটা পড়লো সাদা একটা ইসের উপরে, মানে সাদা একটা বডির মতো রাখা, লম্বা বোঝা যাচ্ছে একটা রেখা আর কি এখানে। তো তিনি থমকে গেলেন এবং প্রচন্ড ভয় পেয়েছেন আর কি, তার মানে সারা শরীরটা কেঁপে উঠছে এখানে ব্রিজের উপর দাঁড়ায়, পুলের উপরে। তিনি ভাবলেন যে ঘটনাটা কি, এবং মানে পটপট পটপট বৃষ্টি পড়তেছে তার ছাতির মধ্যে। তিনি ভাবতেছেন ঘটনা কি, ওইটা কি সাদা, ওইটা কে শুয়ে রয়েছে এখানে, কেউ কি লাশ চুরি করতেছে? তো তিনি ওদিকে ওদিকে আলো মারলেন, দেখলেন যে না, আর কেউ নাই। তো তিনি একবার ভাবলেন যে আমি কি আসলে ওখানে যাবো নাকি, মানে আমার যাওয়াটা ঠিক হবে কিনা। তো সাহস করতে পারলেন না, তিনি চিন্তা করলেন যে না, আসলে এখন যাওয়াটা, আমি একা গেলে সমস্যা হতে পারে, যদি কোনো সমস্যা থাকে ওইখানে। আর এমনিও ভয় লাগতেছিল জিনিসটা দেখে, তার কাছে খুবই ভয় লাগতেছিল। তো তিনি চিন্তা করলেন আমাকে তো খবর দিতে বলছে গ্রামের লোক, মানে যারা এখানকার চার্জে আছে, যে 2জন লোক, তাকে চিন্তা করলেন যে আমি তাদের কাছে চলে যাই, তাড়াতাড়ি যাই, তাদেরকে নিয়ে কাউকে নিয়ে আসি। তো তিনি দ্রুত সেখান থেকে নেমে গেলেন, মানে ব্রিজ থেকেই পারে নেমে আসলেন এবং তিনি দ্রুত হাঁটা দিলেন। হেঁটে বেরিয়ে দেখেন রাস্তার মধ্যে কেউ নাই, দুই পাশে মানে একদম ফাঁকা, এর মাঝে বৃষ্টি পড়তেছে, রাস্তাটা ভিজে গেছে এবং টর্চের আলোতে দেখা যাচ্ছে পানি মানে পানির মাঝে ফোঁটা ফোঁটা পড়তেছে রাস্তার মধ্যে, কালো পিচের মতো রাস্তা। যাই হোক, এর মাঝে তিনি হাঁটা দিলেন যেদিকে তিনি হেঁটে যাবেন আর কি ওই বাড়িটা, এবং সেদিকে রওনা দিলেন তাড়াতাড়ি। ওই যে 2জন যেখানে থাকে তাদের মধ্যে মানে কাছাকাছি থাকে তারা, তো তাদের একজনের বাসা একদম মোটামুটি একটা ডিস্টেন্সে ছিল কাছাকাছি, তো তিনি সেদিকে রওনা দিলেন। তো তিনি পৌঁছায় গেলেন যে ওই যে তাকে যে 2জন মানুষ যাদের কাছে তার রিপোর্টিং আর কি, তাদের কাছে গেলেন, যে তাদের বাড়িতে, একজনের বাড়িতে আর কি। নক করলেন, নক করে বললেন যে ও ভাই উঠেন, কি হয়েছে? তো তারা বেরোলে, একজন কি ব্যাপার বলে যে ওইখানে কবরস্থানে এরকম দেখছি। তো যাই হোক, সেই লোক তার সাথে লোকটাকে কল দিল, সে আসলো, তারা 3জন মিলে আবার ব্যাক করলেন। তো ব্যাক করে পুলের উপর দিয়ে হেঁটে হেঁটে গেলেন এবং লাইট মারতেছে, এবং 3জনই কিন্তু ওই সাদা জিনিসটা দেখতেছে। তো একবারে যখন কাছে পৌঁছায় গেল, মানে ওই সোহেল সাহেব সহ কাছে পৌঁছায় যখন গেছে একদম, যে দেখতেছে যে বৃষ্টির পানি হালকা হালকা ঢুকতেছে সেখানে, মানে সেই যে কবরটা, সেই কবরটা মানে উঠায় রাখা, মানে মাটি উঠানো, সব কবরের মাটি উঠায় রাখা, এবং কবরের ভেতর থেকে লাশটা উঠায় রেখে দিচ্ছে কেউ পাশে, এবং কাদা মাটি লেগে গেছে কাফনের মধ্যে, এবং মানে কেমন একটা উৎকট গন্ধ আসতেছে, মানে যেহেতু মানে লাশ তো কবর দেওয়া হয়ে গেছে, এরকম একটা অবস্থা, খুবই মানে একটা বাজে অবস্থা। তো ওই 2জনও মানে বেশ ভয় পাইছে, কে লাশ উঠালো, এতগুলো মাটি বা কখন উঠালো। তো তিনি বললেন যে আমি কিন্তু 8টার দিকে দেখছি, তখন কিন্তু সব মানে ঠিক ছিল, কবরই ছিল, তখন আমি দেখে গেছি এই জায়গায়। যাই হোক, তারা 3জন মিলে সেই লাশটাকে আবার নামাইলো ধরে ওইখানে, এবং ওই 2জনেরও সাহস ছিল বেশ, সোহেল সাহেবের তো সাহস আছেই। নামায় তারা তখন বললেন যে সোহেল সাহেবের ঘরে বেলচা টেলচা আছে নাকি। তো বেলচা নিয়ে আসলো সোহেল সাহেব, বেলচা এনে বেলচা দিয়ে মাটি দিয়ে কোনো মতে তারা যেই মাটি উঠানো ছিল সেগুলোকে আবার দিয়ে ঢেকে দিল, এবং কাদায় মাখামাখি অবস্থা 3জনের। তো বললো যে আজকের মতো আর কিছু না। সোহেল সাহেবরে বললো আপনি একটু সাবধানে থাকেন, রাতের বেলা যদি কিছু হয় তো আপনি চেষ্টা করেন দৌড় দিয়ে আমাদের এখানে আসার, আর আপনাকে খুব শীঘ্রই একটা ফোনের ব্যবস্থা করে দিতেছি আমরা। এই বলে তারা বিদায় নিল। সোহেল সাহেব তখন কি করবে, ওইখানে আসলে তার পানির খুব একটা ব্যবস্থা ছিল না, তিনি বালতি দিয়ে ওই খাল থেকে পানি তুললেন, তিনি পরিষ্কার হয়ে রুমে আসলেন। তো রুমে এসে তিনি মোটামুটি বসে আছেন, এবং তার কাছে মানে কেমন জানি লাগতেছে, মানে অস্বস্তি লাগতেছে, এবং দরজাটা বন্ধ করে দিয়েছেন। একটু ভয়ও লাগতেছে তার কাছে, যে আসলে মানে কি হলো, লাশ উঠায় ফেললো এত 2 ঘন্টার মধ্যে, কারা লাশটা নিয়েও যায়নি, ওখানে রেখে দিতে পারে। তো এরকম চিন্তা করতে করতে এক সময় তিনি চিন্তা করলেন যে না, আসলে আর এই রাত্রেবেলার বৃষ্টির তোড় বাড়ছে, কেমন জানি মানে তার চালের উপর বেশ জোরে বৃষ্টি পড়তেছে, টিনের চালেতে। তিনি আস্তে করে হারিকেনটাকে একদম ডিম করে দিয়ে তিনি জানলাটা বন্ধ করে তিনি খাটে শুয়ে পড়লেন, চিন্তা করলেন ঘুমায় যাই।
আর বেশি রাতও নাই, একটু পরেই হচ্ছে মানে সে ফজর আজান দিবে এরকম একটা অবস্থা। তো তিনি শুয়ে পড়লেন। তখন হয়তো রাত 2:30-3টা বাজে এরকম সময় হয়েছে। কতক্ষণ শুয়ে পড়ছেন বলতে পারবে না। এই সময় তার নাকের মধ্যে কঠিন কর্পূরের ঘ্রাণ লাগলো। মনে হচ্ছে যে একদম মানে কেবল কেউ যদি মারা যাওয়ার পরে যদি প্রথম কর্পূর দিয়ে এগুলো দিয়ে রেডি করে সেরকম কঠিন কর্পূরের ঘ্রাণ নাকে। তো সোহেল সাহেবের মানে এই ঘ্রাণে মানে কর্পূরের গন্ধেই তার ঘুম ভেঙে গেল। সে যখন ঘুমে তাকাইছে দেখতেছে তার রুম পুরো অন্ধকার এবং সে হারিকেন নেভানো। হারিকেনে কোনো আলো নাই, বৃষ্টি পড়তেছে বাইরে, বেশ জোরেই পড়তেছে, চটচট চটচট শব্দ হচ্ছে টিনের মধ্যে এবং ঘরের মধ্যে কর্পূরের গন্ধে ভরা। তার কাছে অস্বস্তি লাগতেছে, মানে সে নড়তে পারতেছে না, চিন্তা করতেছে যে কি হবে, মানে কোথায় আসলাম, কি ব্যাপার। মানে তিনি চিন্তা করতেছে যে আমি আসলে এরকম এনভায়রনমেন্ট হচ্ছে কেন, আর এত কর্পূরের গন্ধ কেন আসছে, এখানে তো কিছু রাখে নাই এবং আমি শুয়েছি, আমি তো এখনো দেখি না এরকম কিছু। তারপর তার কাছে মনে হলো যে তার মাথার কাছে পানি ঢালার শব্দ হচ্ছে, মানে পানি ঢেলে কাউকে গোসল করানো হচ্ছে এরকম একটা শব্দ তিনি পাচ্ছেন। মনে হচ্ছে তার তার রুমের ভেতরেই, মানে তার ঘরের মধ্যেই কাউকে গোসল করানো হচ্ছে এরকম শব্দ পাচ্ছেন তিনি। মনে হচ্ছে যে এই যে হাঁড়ি মানে বালতি টালতি কেউ নাড়াচাড়া করলে ঠিং ঠাং শব্দ হয়, পানি ঢালার শব্দ হয় এরকম। তো ভয়ে সোহেল সাহেব জমে গেলেন। আসলে তার মানে মানে কোনো ইন্দ্রিয় কাজ করতেছে না, হাত পা নাড়াইতে পারতেছে না তিনি, এবং ঘুরঘুরটি অন্ধকার ঘরের মধ্যে শুধু বৃষ্টির শব্দ হচ্ছে, আর এর মাঝে তিনি এগুলো শব্দ পাচ্ছেন, মানে সেই বালতি মগ বা ঘটি নাড়ানোর শব্দ, ঠিং ঠাং এরকম শব্দ, এবং মনে হচ্ছে যে কোনো কিছু গোসল দেওয়া হচ্ছে তার ঘরের ভেতরে এরকম শব্দ এবং কড়া কর্পূরের গন্ধ। তো তিনি আসলে কিছু মনে করতে পারলেন না, তিনি এমনকি কোনো দোয়াও মনে আসতেছে না। তিনি অনেকক্ষণ চিন্তা করতে করতে তিনি আল্লাহরে চিন্তা করলেন, আল্লাহকে স্মরণ করলেন মনে, এবং তিনি একসময় চোখ বন্ধ করে আমাকে বাঁচাও বলতে বলতে তিনি কোন সময় যে আসলে ঘুমায় গেছেন বা জ্ঞান হারাইছেন তার খেয়াল নাই। যাই হোক, তার যখন ঘুম ভাঙছে তখন দিনের বেলা, মানে একদম গরম লেগে উঠছে তার। বিছানায় উঠলেন, উঠে দেখলেন যে একদম মানে মানে গরম, রুমটা তেতে আছে গরম। তাড়াতাড়ি তিনি জানলাটা খুললেন, জানলাটা খুলে তিনি তাকালেন বাইরে, দেখলেন বেশ বৃষ্টি হয়েছে এবং তার সরাসরি চোখটা গেল আম গাছের দিকে। তিনি আবার তাকালেন, আম গাছের নিচে কিছু দেখা যাচ্ছে না। তো তিনি তাড়াতাড়ি উঠে তিনি দেখলেন তার রুমের ভেতরে সব যা ছিল তাই নর্মাল, কোনো কিছু উল্টাপাল্টা নেই। তো তিনি তাড়াতাড়ি উঠে তার যে জুতা পরে তিনি ওখানে হেঁটে চলে যান কবরস্থানের দিকে। হেঁটে দেখলেন যে বৃষ্টি হয়েছে, সব কিছু ভিজা বৃষ্টি এবং ঘাস টাসের কাছে বৃষ্টি, সকালের দিকে হয়তো বৃষ্টি থামছে। হেঁটে তিনি আম গাছের কাছে গেলেন এবং কবর যথারীতি আছে জায়গা মতো, বোঝা যাচ্ছে যে কালকে রাতে এখানে তারা কাজ করছে, পায়ের দাগ টাগ আছে, মানে পায়ের ছাপটাপ আছে। তো তিনি ওইটা দেখে মোটামুটি শিওর হলেন। তারপর তিনি গেলেন তার কাজকর্ম করতে, নাস্তা খেয়ে তিনি ফ্রেশ হলেন এবং তিনি চিন্তা করলেন যে আসলে মানে আসলেই কি রাত্রেবেলা উনি কিছু দেখছে নাকি দুঃস্বপ্ন ছিল। এগুলো ভাবতে ভাবতে তিনি আসলেন এবং ওই দুজনের সাথে দেখা করলেন, কথাবার্তা বলেন। তারা বললেন যে কী হয়েছিল রাতে এটা বুঝলাম না, খুবই আজব একটা ব্যাপার, মানে এটা কোনো কোনো মানে পাই না, আমরা ক্লু পাই না কী হলো, এটা ঘটনা কি, লাশটাও রেখে গেল। যাই হোক, তুমি সাবধানে থেকো, আমি তো তোমাকে একটা মোবাইলের ব্যবস্থা করে দিচ্ছি। সোহেল সাহেবকে বললো তারা, খুব শীঘ্রই মোবাইলের ব্যবস্থা করে দিতেছি, পারলে আজকে রাতটাই তোমার আমরা একটা মোবাইল দিয়ে দিব। তো এগুলো বলতে বলতে সোহেল সাহেবকে বিদায় দিল। সোহেল সাহেব তার মতো দুপুর কাটায় খাওয়া দাওয়া করে বিকালে আসলেন তার রুমে এবং তিনি রেস্ট নিলেন। তো রেস্ট নিতে নিতে তার সন্ধ্যার দিকে তিনি ঘুমাবেন, এই সময় তার এখানে ওই দুইজন লোকের একজন আসলো, এসে তাকে একটা মোবাইল ফোন দিয়ে গেল, যেটা এক মোবাইল থেকে আরেক মোবাইলে ফোন করা যায় আর কি, মোবাইল টু মোবাইল যেটাকে বলে এরকম। তো দিয়ে গেল, তাকে দিয়ে বললো যে এই যে নাম্বার আমাদের নাম্বার, কারো দরকার হলে তুমি রাত্রেবেলা ফোন করবা, কারণ এইভাবে একলা থাকাটাও আসলে ঠিক না। তা সোহেল সাহেব মোবাইল রেখে খুব শান্তি পেলেন যে যাক অ্যাটলিস্ট বিপদের সময় একটা যোগাযোগের ব্যবস্থা হলো। তারা চলে গেল, সোহেল সাহেব আর একটু রেস্ট নিলেন এবং রাত তখন ঘনায় আসতেছে। তো 8টার দিকে সোহেল সাহেব যথারীতি তার জানলা খুললেন, জানলা খুলে তাকায় দেখতেছে যে সব নর্মাল এরকম, এবং আজকে বৃষ্টি নাই, আকাশে হালকা চাঁদের আলো আছে এবং চারিপাশে পড়ছে এবং পুরা কবরস্থানটা দেখা যাচ্ছে। কবরস্থানটা লেকের মানে খালের এই পাশ থেকে দেখতে আর একটু অন্যরকম লাগে, মনে হয় যে পুরা ছড়ায় ছিটায় আছে, খুব মানে সুন্দর করে একটা বিন্যাস। মানে আসলে যারা ভয় পায় না তাদের কাছে মন ভালো হওয়ার মতো, সোহেল সাহেবের কাছে মন ভালো হওয়ার মতো লাগতেছিল, কারণ চাঁদের আলো পড়ছে এবং কিছু গাছগাছালি আছে, এর মাঝ দিয়ে ফাঁক ফোকর দিয়ে চাঁদের আলো এসে পড়তেছে চারিপাশে, এবং সেই আম গাছটা তার নিচেই, মানে মনটা কেমন জানি হয়ে যায়। তো সোহেল সাহেব অনেকক্ষণ এখন তাকায় থেকে দেখলেন কোনো অ্যাক্টিভিটিস নাই, তার মতো তিনি ঝিমাচ্ছেন, মোবাইলটা ঘাটাচ্ছেন, এরকম করতে করতে একসময় তার ঘুম এসে যায়, চোখ লেগে যায়। তো কখন তার ঘুম ভাঙছে বলতে না, তখন হয়তো 12টা পার হয়ে গেছে, 12:30 1টা এরকম বাজে রাত, এরকম সময় তার হঠাৎ ঘুম ভাঙলো। প্রতিদিনের অভ্যাস, কিন্তু আজকে একটু লেট হয়ে গেছে। তো ওঠার পর তিনি তাকায় দেখলেন যে মানে তিনি রুমেই আছেন, তার রুমে হ্যারিকেন জ্বলতেছে এবং তিনি জানলাটা খোলাতে তিনি জানলা দিয়ে তাকালেন, তাকায় তার ঘড়ি দেখলেন, ঘড়ি দেখে দেখতেছেন তিনি যেরকম রাত 1টার মতো বাজে। তাকায় দেখেই
তিনি মানে জমে গেলেন এক সেকেন্ডে। তিনি দেখলেন আম গাছের সামনে মনে হচ্ছে দুইটা সাদা সাদা অবয়ব, মানে বেশ বড় লম্বা লম্বা দুইটা অবয়ব, এবং তারা মনে হচ্ছে যে দাঁড়ায় আছে জাস্ট লাইক প্যারালালি দাঁড়াইছে, মানে একটা মুখোমুখি দাঁড়াইছে দুইটা অবয়ব এরকম। তো তিনি চিন্তা করলেন যেগুলো কারা। প্রথম তিনি ভাবলেন এগুলো কি কবর চোর নাকি কালকে যারা আসছিল। তো তিনি তার মোবাইল ফোনটা নিলেন এবং তার সাথে তার লাঠিটা নিলেন আর ফ্ল্যাশ লাইটটা নিলেন, কিন্তু তিনি এগুলো জানলেন না। তিনি পা টিপে টিপে তার রুম থেকে বের হলেন আস্তে করে। বের হয়ে তিনি হেঁটে হেঁটে অতি সন্তর্পণে, মানে সেই পুলের উপর দিয়ে, যে পুলের যে রেলিং আছে রেলিংও ধরলেন না, মানে নিচু হয়ে প্রায় কুজা হয়ে আস্তে আস্তে করে ওই পারে গেলেন, যে তিনি পাশের ঝোপঝাড়ের পাশ দিয়ে আস্তে আস্তে ক্রল করে যাচ্ছেন। তো যে দূরে একটা গাছের পাশে তিনি তাকালেন, যেখান থেকে মোটামুটি দেখা যাচ্ছে চাঁদের আলোতে হালকা। এর মাঝে তিনি দেখতেছেন দুইটা লম্বা অবয়ব, মানে বেশ লম্বা, মানে মানুষ হিসাবে এত লম্বা হওয়াটা মানে আসলে স্বাভাবিক না, প্রায় 8 ফিটের মতো লম্বা হবে এরকম। দুইটা অবয়ব মানে প্যারালালি দাঁড়ানো, একদম মুখোমুখি দাঁড়ানো দুজন। এবং তিনি দেখতেছেন মনে হচ্ছে যে ওই যে গাছের নিচে, আম গাছের নিচে কবরটা দিচ্ছে সেটার কাছে প্যারালালি দাঁড়ানো। তো দেখলেন সেগুলো কুজা হলো। তো চাঁদের আলোতে তার চোখটা যখন আরেকটু সয়ে আসলো আলোতে, দেখতে পারতেছেন, বুঝতে পারতেছেন তিনি, তখন দেখলেন ওই দুইটা ক্যারেক্টারের হাত আছে, হাতগুলো সামনের দিকে নিল তারা, এবং হাত তিনি দেখতে পারতেছেন হাতটা, এবং বেশ ফর্সা টাইপের হাত। এবং তিনি দেখলেন হঠাৎ করে হাতটা মনে হলো অনেক লম্বা হয়ে গেল, এবং লম্বা হয়ে তিনি বুঝতে পারতেছেন এগুলো মাটির নিচে হাত দিছে, এবং মানে তার সারা শরীর কেঁপে উঠছে, মানে পুরা মানে তার ঘাড় থেকে পা পর্যন্ত একটা শিরশিরে অনুভূতি চলে গেছে। এবং তিনি ফাইন্ড আউট করলেন বা দেখতে পারলেন যে ওই হাত দুইটা মাটির তলে গেল, যে দুইটা হাত। তারপর দেখলাম মাটি ফুঁড়ে উঠলো এখান থেকে, মানে নিচ থেকে ওই যে লাশটা ছিল ওটাকে টেনে উঠাইছে এরা, মাটি যেগুলো কাদা মাটি ছিল উপরে সেগুলা পুরা ফুঁড়ে উঠলো, চারিপাশে মাটি ছড়ায় গেল, এবং বেশ ভয় লাগলো তার কাছে। মানে সে আসলে ভয়টাকে কি বলবো, যে মানে সে আসলে বর্ণনা করতে পারবে না, এরকম ভয় লাগছে তার কাছে। সে দেখলো মাটি চারিপাশে মানে ছিঁড়ে পড়লো, এদিকে ওদিকে মাটি ছিটে পড়লো, এরকম একটা, মানে মাটির তল থেকে উপরে উঠেলে যেরকম লাগে সেরকম একটা অবস্থা। এবং তিনি ভয়ে কাঁপতে থাকলেন ওই জায়গায়। তারপর তিনি দেখলেন যে তারা যে উঠায় রাখছে সেটা হচ্ছে ওই লাশটা, সাদা কাফন পরা লাশটাকে উঠায় ওই পাশে রাখছে। রেখে তারা মনে হলো ঠিক সে যেই গাছের পাশে লুকাইছে সেই গাছের দিকে ঘুরে তাকাইলো মাথা দুইটা, এবং তিনি স্পষ্ট দেখতে পাচ্ছেন যে দুইটা সাদা কাপড় পরা মানুষের মতো, তাদের মুখমণ্ডল বলতে কিছু নাই, মুখ দেখা যাচ্ছে না, মানে সে কাপড়ের ভেতরে মুখের জায়গাটা কিচ্ছু নেই, অন্ধকার পুরা মানে একদম গভীর অন্ধকার। এবং চাঁদের আলোতে ওই দুইটা ফিগার, এবং সে দুইটা তার দিকেই মনে হলো তাকায় হেঁটে এদিকে আসা শুরু করলো, মাটিতে ভেসে, মানে মাটি থেকে উপরে ভেসে ভেসে আসা শুরু করলো। তো আসলে তিনি এতটাই নার্ভাস হয়ে গেছিলেন এবং ভয়ে এতটাই হতচকিত হয়ে গেছিলেন, আসলে তার কিছু করার ছিল না। তিনি আসলে ওই জায়গাতেই আস্তে করে পড়ে যান মাটিতে, এবং তার কোনো হুঁশ নাই। তার যখন হুঁশ ফিরে তখন তিনি দেখেন যে তার আশেপাশে সব মানুষজন দাঁড়ায় আছে দিনের বেলা, এবং তার এলাকার লোকজন যারা তারাকে কাজ দিচ্ছে তারা, এবং আরও মানুষ তারা ওখানে তাকায় আছে, তার দিকে সব তাকায় আছে, তিনি মাটিতে শোয়া। তো যাই হোক, তার মুখে পানির ছিটা পড়লো, আবার তিনি লাফ দিয়ে উঠলেন। কী হয়েছে বলে যে আপনি এখানে কি করেন, কি ব্যাপার? এবং তিনি মানে মুখ তোতলাইতে তিনি বলতে পারতেছেন না। তো তাকে ওই যে দুইজন তারা আসছে তাড়াতাড়ি, যে ভাই সোহেল ভাই কি ব্যাপার, বলো তো ঘটনা কী হয়েছে রাত্রে। তো তিনি তোতলাইতে বললো আমার আগে ঘরে নেন। তো তারা টেনে ঘরে নিয়ে গেলো তারা। তো তিনি বসার পরে বললো যে আমি এরকম দেখছি এখানে। তো তারা বললো যে আমরাও তো মনে হয় এখানে উল্টাপাল্টা দেখছি, কি ঘটনা। তো এখানে মানুষের সরাইতে হবে আগে, যে কজন ছিল তাদেরকে সরাই দিয়ে সোহেল সাহেবকে নিয়ে তারা গেল ওইখানে হেঁটে। তো হেঁটে গিয়ে দেখতেছে যে যেই জায়গাটাতে কবরের কথা মাটি উঠেছে আসলেই সেই লাশটাকে উঠায় রাখা, এবং লাশটা ঠিক ওখানে যে গাছ ছিল বড় আম গাছের নিচে রাখা, মাটি এলোমেলো হয়ে পড়ে আছে। লাশটাকে যে টেনে উঠাইছে এটা বোঝা গেল যে অমানসিক শক্তিতে টেনে মাটির তল থেকে উঠাইছে, ওখানে মাটি সব মানে উপড়ে গেছে ওই জায়গাটাতে। এবং তার কাছে মানে এবং তার কাছে দেখা গেল আরেকটা জায়গায় মাটি খোড়ল করে রাখা। মাটি খোড়ল মানে কি, মনে হলো যে মাটিটাকে কেউ মানে খুব গোছানো অবস্থায় না, কেউ খুবলে উঠায় নিয়ে গেছে অনেকখানি। খবর দেওয়া হলো সেখানকার যিনি জানাজা পড়ান মৌলানা সাহেব, তাকে খবর দেওয়া হলো। তিনি আসলেন। তো তিনি এসে দেখলেন, দেখে তিনি বললেন যে আপাতত আগে একটা কাজ করেন, আগের দিনের ঘটনাটাও শুনলেন যে আগের দিন কি হয়েছিল। তখন বললেন যে আপাতত ওই যে মাটি যে খুবলে উঠেছে কবরটাকে মানুষ দিয়ে পুরোপুরি ঠিক করেন, করে ওইখানে আসলে এই লাশটাকে ওইখানে কবর দেন, এতে গন্ধ হচ্ছে স্যার, অন্যরকম অবস্থা। যাই হোক, তারা তখনই ওইখানে লোক এনে ওই মাটিটা কবরটাকে ভালো মতো খুঁড়ে সেখানে কবর দেওয়া হলো, নতুন কবরে। আগের কবরটা খোলা রাখলো। রাখার পরে তিনি বললেন যে আগের কবরটাকে আপনারা মাটি ফেলে দেন। আবার মাটি ফেলে দিয়ে তো বললেন যে জানাজা পড়লেন তিনি, আবার জানাজা পড়লেন তিনি, দ্বিতীয়বার জানাজা পড়লেন এবং দোয়া পড়লেন অনেক। দোয়া পড়ে তিনি বললেন যে এই কমিউনিটির লোক দুইটারে যে আমি আসলে আপাতত কিছু বলতে চাচ্ছি না আপনাদের, আমি 2 দিন সময় নেই, 2 দিন পর আপনাদেরকে কিছু একটা বলবো, জানি আমি একটু খোঁজ খবর করবো এই ব্যাপারে।
বলে তিনি চলে গেলেন। তো যাই হোক, সোহেল সাহেবের অবস্থা খুবই খারাপ। তিনি রাতের বেলা ওইখানে ঘুমাইতেই যাইতেছেন না। আরও দিন তিনি ওই দুজনকে বললেন যে ভাই আমাকে এখানে রাখেন না, আমি অনেক ভয় পাইছি, আমি থাকবো না। ওই দুজন লোক তাকে বললেন যে আচ্ছা ঠিক আছে, আপনি আপাতত আমাদের বাড়ির যে গ্যারেজের এখানে লোক আছে আছে, খালি একটা রুম আছে, আমাদের দারোয়ান থাকে, ওখানে থাকেন। তো সোহেল সাহেব চলে গেলেন দুজনের একজনের বাড়িতে, আর ওই ঘর তালামালা থাকলো। তো 2 দিন পরে ওই মৌলানা সাহেব দেখা করলেন ওনাদের সাথে এবং বললেন যে আসলে আমি খোঁজ খবর করছি, এই কবরস্থানে যেখানে আপনারা তাকে কবর দিয়েছেন এই জায়গাতে অনেক আগে এখানকার খুব কামেল একজন মানুষের কবর দেওয়া হয়েছিল, এবং আসলে কালের গর্ভে সেই কবরটা এমনভাবে হয়ে গেছে যেটা বোঝাই যায় না এখানে কবর আছে। আর আপনারা মানে সেই জায়গা না বুঝে কবর দিয়েছেন এখানে এই লোকটাকে। তো যিনি ওখানে ছিলেন, যার কবর হয়েছিল কামেল, তার এখানে সম্ভবত তিনি অনেক অনেক পরেশগার মানুষ ছিলেন। কোনো এখানে হয়তো জিনরা আছে, যারা ভালো জিন, তারা এখানে চলাফেরা করে। আর যাকে কবর দিয়েছেন সে হয়তো আসলে মানে সেরকম নেককার মানুষ কিনা কে জানে, এটা জানি না। হয়তো জিনরা কোনো কারণে, জিনদের কোনো একটা মানে প্রবলেম হয়েছে এখানে, যেটা আমি বুঝতে পারছি, জিনদের কোনো সমস্যা আছে, তারা চাচ্ছে না যে এখানে আপনি এই কবরের উপরে এই কবরটা দেন। তো এই কারণে জিনরা জিনিসটা সরায় ফেলতেছে। তো এটা আমরা আলাদা জায়গায় কবর দিচ্ছি এবং দেখবেন আমার মনে হয় না আর সমস্যা হবে, মনে হয় না সমস্যা হবে। তো আর ওই যেই কবরটার মধ্যে দেওয়া হয়েছিল ওইটাকে তো আবার ঢেকে দিচ্ছে, ওইটা আমরা আবার দোয়া পড়ে দিব, যেভাবে হোক করে দিব আর কি। তো ওইটাকে একটু সীমানা দিয়ে দেন, চিহ্নিত করে দিয়েন যেখানে একটা কবর আছে এরকম। তো যাই হোক, তারা সেই হুজুরের সাথে কথা বললেন, বলে সেটার একটা ব্যবস্থা হইলো এরকম। আর সোহেল এই ঘটনা জানার পর্যন্ত ছিলেন ওইখানে 2 দিন, ওই সোহেল সাহেব ওই হুজুরের কথাবার্তা শুনে পর্যন্ত ছিলেন। তো এই ঘটনা জানার পর তিনি সবাইকে বলেন যে আমি আসলে রাতে ওইখানে আর কাজ করতে পারবো না। তো তখন তিনি বলেন যে তিনি কি এক্সপিরিয়েন্স করছেন পুরো জিনিসটা বলে বলেন আসলে আমার পক্ষে সম্ভব না, আর কবরস্থানের পাশে এরকম থাকাটাও আসলে আমার জন্য ভালো হচ্ছে না। আমি আসলে অর্থের জন্য, টাকা পয়সা কিছু বেশি পাওয়ার জন্য আমার দরকার ছিল, এখানে আসছিলাম, বাট আসলে আমি মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছি, আপনারা দেখেন অন্য কাউকে পান কিনা। এই বলে সোহেল সাহেব তখন ওই চাকরিটা ছেড়ে দেন এবং তার স্যালারি নিয়ে ওখান থেকে চলে যান। তো এই ছিল সবুর খানের পাঠানো সোহেল সাহেবের একটি কাহিনী, এবং এটি তিনি কালেক্ট করেছেন তার এক ভাইয়ের কাছ থেকে, এবং তিনি কাহিনীটি আমাদের কাছে শেয়ার করে বলেছেন যে কাহিনীটি যদি আমি আমার মতো করে শেয়ার করি তাহলে উনি খুশি হবে। এবং তিনি যার কাছ থেকে কাহিনীটি কালেক্ট করেছেন তার নাম হচ্ছে হেলাল আহমেদ ভুইয়া, এবং আমি এই মানুষটির নামও উল্লেখ করলাম যেহেতু তার কাছ থেকে কাহিনীটি কালেক্ট করা। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। অনেকেই কবরস্থানের কাহিনী শুনতে চান এবং আমাকে বলেন যে কবরস্থানে কোনো কাহিনী আছে কিনা। তো যাই হোক, এই কাহিনীটি সবুর খান পাঠিয়েছেন এবং আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে। আমি